নমস্কার, ইগনুর কলকাতা রিজিওনাল সেন্টার থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই দীপাবলির শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাণিজ্য এবং সেই সঙ্গে হচ্ছে সামুদ্রিক বাণিজ্য, যেটা আমরা বলি, এবং সেই সামুদ্রিক বাণিজ্য কিভাবে হতো সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। কিন্তু শুধু তো বাণিজ্য বললে হবে না, তার সঙ্গে আমাদের প্রথমে যেটা দেখতে হবে যে আদি বাণিজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে কিন্তু নগরের একটা সম্পর্ক আছে। এবার সেই নগর আমরা তাহলে আমাদের নগরায়নটা একটু দেখতে হবে, কারণ আমরা যখন এই অধ্যায়ের আলোচনা শুরু করেছি তখন আমরা দেখতে পেয়েছি যে শুরুতে একটা নগরায়ন সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা আছে। ভারতে মোটামুটি ভাবে নগরায়নের প্রথম পর্ব দেখা গিয়েছিল হরপ্পা সভ্যতাতে। সেটা আমরা অল্প বিশেষ সবাই জানি। হরপ্পা সভ্যতা দেখা দিয়েছিল মোটামুটি ভাবে 2300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। হরপ্পা সভ্যতার নগরগুলি ছিল ভারতের প্রথম নগরায়নের দৃষ্টান্ত। সেটা আমরা প্রত্যেকেই জানি। আমাদের যখন আমরা মোটামুটি ভাবে যে নগর পরিকল্পনা হরপ্পায় ছিল, সেই নগর পরিকল্পনারই কিন্তু একটা সেই নগর পরিকল্পনায় কিন্তু এখনকার দিনে সেটাকে অনুসরণ করা হয়। এই সভ্যতার অন্তর্ভুক্ত প্রধান 4টে নগর ছিল হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদারো, তার সঙ্গে ছিল হচ্ছে লোথাল এবং কালীবাঙ্গান। লোথাল আমরা জানি বন্দর হিসাবে খুবই বিখ্যাত, এবং কালীবাঙ্গানও কিন্তু হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এছাড়া অনেকগুলি ক্ষুদ্রতর শহরের অস্তিত্ব আমরা দেখতে পেয়েছিলাম। খ্রিস্টপূর্ব 2300 থেকে প্রায় 600 বছর ধরে বিরাজ করে খ্রিস্টপূর্ব 1750 নাগাদ হরপ্পা সভ্যতার নগরগুলি কিন্তু বিলুপ্ত হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, খ্রিস্টপূর্ব 2300 থেকে প্রায় 600 বছর ধরে, দুঃখিত 26 নয়, 600 বছর ধরে বিরাজ করে খ্রিস্টপূর্ব 1750 নাগাদ হরপ্পা সভ্যতার নগরগুলি কিন্তু বিলুপ্ত হয়ে যায়। হরপ্পার আমলে সুশৃঙ্খল, বহু বিস্তৃত ও সমৃদ্ধ শহর প্রধান অর্থনীতির হরপ্পা সভ্যতার আমলে আমরা কি দেখেছি, সুশৃঙ্খল, বিস্তৃত এবং সুদৃশ্য যে শহর প্রধান যে অর্থনীতি, সেটা মোটামুটি ভাবে তার ধারাবাহিক একটা পরিচয় আমরা পাওয়া যায় 1750 খ্রিস্টপূর্বাব্দ থেকে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে 1750 খ্রিস্টপূর্বাব্দ থেকে তার একটা প্রায় ধারাবাহিক পরিচয় পাওয়া যায়। আর সেই অর্থে বলা যায় যে একটা দীর্ঘচ্ছেদ 1750 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তার দীর্ঘচ্ছেদ ঘটেছিল। এছাড়াও হরপ্পা সভ্যতার ধ্বংসে প্রায় 1000 বছর ভারত উপমহাদেশে কিন্তু সেই অর্থে কোথাও শহরে দেখা পাওয়া দুষ্কর ছিল। এছাড়া আমরা পরবর্তীকালে দেখতে পাই ঋগ বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগে নগর অনুপস্থিত ছিল। হরপ্পা সভ্যতার যে নগর কেন্দ্রিক অর্থনৈতিক জীবন দেখা গিয়েছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকেও মধ্যগঙ্গা উপত্যকায়, সেই জাতীয় নগর জীবনের আশার কিন্তু ভারতে আস্তে আমরা সেই জাতীয় নগর জীবন আবার দেখা যায়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে আমরা জানি লোহার যা ব্যবহার, এবং সেই সূত্র ধরে যে গাঙ্গেয় উপত্যকায় যে বিস্তৃত, সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে নগরায়নের আবার নতুন করে একটা সূচনা হয়েছিল। কৃষি শিল্প বাণিজ্যে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে যে সমস্ত নতুন অর্থনৈতিক অবস্থার উদ্ভব হয়েছিল, তার অন্যতম ফলশ্রুতি ছিল মধ্য গাঙ্গেয় উপত্যকায় নগরের আবির্ভাব। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে নগরায়নের দ্বিতীয় পর্যায়ে কিন্তু সূচনা করেছিল। দ্বিতীয় নগরায়নের বিকাশকাল ছিল খ্রিস্টীয় 3য় শতক পর্যন্ত। তাহলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে তারা প্রথম নগরায়ন ছিল হরপ্পা সভ্যতা, এবং দ্বিতীয় নগরায়ন হয়েছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, এবং দ্বিতীয় নগরায়নের বিকাশকাল খ্রিস্টীয় 3য় শতক পর্যন্ত সম্প্রসারিত বলে ধরা হয়। এই পর্বে নগরগুলি কিন্তু অধিকাংশই রাজনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্র বিশেষে ছিল। তাহলে মোটামুটি ভাবে এগুলো যে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করেছিল তা না, এগুলো কিন্তু সবই প্রশাসনিক এবং অর্থনৈতিক কেন্দ্র বিশেষ ছিল। এই যুগে নগরগুলি ছিল হচ্ছে বিস্তীর্ণ।
পশ্চাৎভূমি সম্পন্ন। তাহলে এই যুগের নগরগুলি কি ছিল? বিস্তীর্ণ পশ্চাৎভূমি সম্পন্ন। যে ভূমি কৃষি ছিল অত্যন্ত সমৃদ্ধ, যে ভূমি কৃষি ছিল এবং অত্যন্ত সমৃদ্ধ, এবং এই সময়কার নগরগুলি কোনো না কোনো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের ধারে গড়ে উঠেছিল, এবং এই সময়কার নগরগুলি কোনো না কোনো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের ধারে গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার নগর এবং পরবর্তীকালে মধ্য গাঙ্গেয় উপত্যকার নগরগুলির স্থায়িত্বের ক্ষেত্রে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে সিন্ধু সভ্যতার নগর এবং পরবর্তীকালের মধ্য গাঙ্গেয় উপত্যকার নগরগুলির স্থায়িত্বের ক্ষেত্রে কিন্তু আমরা একটু পার্থক্য দেখতে পেয়েছি। হরপ্পা নগরগুলি খ্রিস্টপূর্ব 2350 থেকে খ্রিস্টপূর্ব 1750 পর্যন্ত 600 বছর প্রায় স্থায়ী হয়েছিল। সিন্ধু নগরের ধ্বংসাবশেষ আনুমানিক 1300 খ্রিস্টাব্দ। সিন্ধু নগরের ধ্বংসাবশেষ আমরা কখন দেখতে পাই? আনুমানিক 1300 খ্রিস্টপূর্বাব্দে পাওয়া যায়। এরপর প্রায় 1000 বছর ধরে ভারতে কিন্তু কোনো নতুন কোনো নগরের কথা জানা যায়নি। তাহলে এরপর প্রায় 1000 বছর ধরে ভারতে কিন্তু নতুন কোনো নগরের কথা জানা যায়নি। অপরদিকে দ্বিতীয় পর্বে নগরায়ন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত একটানা 800 বছর অবাধ গতিতে এগিয়ে চলেছিল। অপরদিকে দ্বিতীয় পর্বে নগরায়ন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত একটানা 800 বছর অবাধ গতিতে এগিয়ে চলেছিল। পরবর্তীকালে কোনো কোনো নগরে পতন হয় বা কিন্তু গুরুত্ব কমে যায়, এবং কিছু নগর জীবনে ছেদ কিন্তু পড়েনি। কিন্তু নগর জীবনে ছেদ পড়ে, কারণ নগরায়ন যখন একবার শুরু হয়েছিল তাহলে সেই নগরায়ন কিন্তু বহুদিন ধরেই চলেছে। তাহলে বর্তমানে তাহলে তো আমরা নগরে বা শহরে বসবাস করতে পারতাম না। একটা সভ্যতা শেষ হয়ে যায়, কিন্তু শেষ হয় একটা সভ্যতা শুরু হয়, কিন্তু নগর বা গ্রামের সেই অর্থে কিন্তু তো কোনো শেষ হয় না। এর পরবর্তীকালে আদি মধ্যযুগে, যেটা আমরা দেখেছি যখন সুলতানি পিরিয়ড বা প্রাচীনকাল থেকে সুলতানের দিকে যাচ্ছে, আদি মধ্যযুগে নগরায়নের কিন্তু সূত্রপাত হয়। এই সময়কার নগরায়নকে অধ্যাপক বলে দুলাল চট্টোপাধ্যায় কিন্তু তৃতীয় পর্বে নগরায়ন বলেছে। ডক্টর রামশরণ শর্মা 7ম শতাব্দী থেকে 10ম বা 11দশ শতাব্দী পর্যন্ত ভারতীয় সময়কে কি বলেছিলেন? ভারতীয় সামন্ততন্ত্রের গৌরবময় কাল বলে অভিহিত করেছিলেন। তার ফলে কি হয়েছিল? এই সময় বৈদেশিক বাণিজ্য সংকুচিত হতে থাকে, কিন্তু পরবর্তীকালে আজকে আমাদের যে অধ্যায়ের যে বিষয় আলোচনা করার, সেখানে কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই আস্তে আস্তে কিন্তু সেখান থেকে আবার বৈদেশিক বাণিজ্য তার সমৃদ্ধির পথে সে হাঁটতে তার সমৃদ্ধির দিকে কিন্তু এগিয়ে চলে, কিন্তু কিছু সময় সেই সময় বৈদেশিক বাণিজ্য সংকুচিত হতে থাকে, যার ফলে পূর্ববর্তী নগরগুলি ক্রমশ অবক্ষয়ের পথে যায়। অবক্ষয় হয়েছিল কিন্তু পুরোপুরি সে ধ্বংস হয়নি। তিনি 600 থেকে 1000 খ্রিস্টাব্দ নগরের সার্বিক অবক্ষয়ের কথা বলেছেন। নগরের সার্বিক অবক্ষয় এবং আবদ্ধ ব্রাহ্মণ অর্থনীতি সংক্রান্ত রামশরণ শর্মা ঐতিহাসিক রামশরণ শর্মার তত্ত্ব, এটা কিন্তু ঐতিহাসিক দুলাল চট্টোপাধ্যায় খুব একটা তিনি মানেননি, এবং তিনি এ সম্পর্কে সমালোচনা করেছিলেন। কিন্তু এই অবক্ষয় বা এই সার্বিক কিংবা এই ঘটনা সামন্ততন্ত্রের পথ উন্মুক্ত করেছিল কিনা সে ব্যাপারে তিনি ডক্টর শর্মার সঙ্গে একমত হতে পারেননি। একই সঙ্গে পুরাতাত্ত্বিক সাক্ষ্যের ভিত্তিতে তিনি দেখিয়েছিলেন যে আদি মধ্যযুগে বহু পুরনো নগর কিন্তু সেই সময় টিকে ছিল। এবং দ্বিতীয় পর্বের বেরিলি জেলায় প্রাচীন নগর অহিছত্রে কিন্তু আমরা সন্ধান পেয়েছি। 6ষ্ঠ শতকের পরেও ভালোভাবে টিকে ছিল। এছাড়াও দেখতে পাই দিল্লি অঞ্চলে পুরনো শহরগুলিরও কিন্তু অস্তিত্ব ছিল বলেও জানা যায়। উত্তরপ্রদেশে আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে উত্তরপ্রদেশে আমরা কাকে দেখতে পাই? উত্তরপ্রদেশে অতদিনজরে পতন ঘটেনি এবং বারাণসীও কিন্তু ধ্বংস হয়নি। তাহলে পুরাতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণ দ্বারা বলে দুলাল চট্টোপাধ্যায় কিন্তু তা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে কোনটা সেই সময় কিন্তু সে কোন কোন নগরগুলো সেই সময় ছিল। আদি মধ্যকালীন ভারতে গাঙ্গেয় উপত্যকা নগরের ধারাবাহিকতা কিন্তু বর্তমান ছিল।
চতুর্থ থেকে ষষ্ঠ শতকের মধ্যে উত্তর ভারতে বেশ কিছু নগর তাদের সমৃদ্ধি কিন্তু আহ সমৃদ্ধি মোটামুটি ভাবে হাজার খ্রিস্টাব্দের পূর্বে কিন্তু উত্তর ও মধ্য ভারতে পূর্ণাঙ্গ নগরে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে চতুর্থ থেকে ষষ্ঠ শতকের মধ্যে উত্তর ভারতে বেশ কিছু নগর তাদের সমৃদ্ধি হারালেও হাজার খ্রিস্টাব্দের পূর্বে উত্তর ও মধ্য ভারতে পূর্ণাঙ্গ নগরে কিন্তু বিকাশ সে সময় ওখানে হয়েছিল, বিকাশও তখন ছিল। একেই বজলুদ্দৌলা চট্টোপাধ্যায় বলেছেন তৃতীয় দফা নগরায়ন। তাহলে প্রথম নগরায়ন, দ্বিতীয় নগরায়ন এবং এটা হচ্ছে তৃতীয় নগরায়ন। আদি মধ্যযুগে ভারতে নগরায়নের উপাদান কিন্তু খুবই অল্প। এ ব্যাপারে আমাদের মোটামুটি ভাবে লিপি ঠিক না, লেখমালা এবং মুদ্রা আমাদের খুব সাহায্য করেছে। বিভিন্ন লেখমালা থেকে আদি মধ্যকালীন নগরগুলির খোঁজ খবর পাওয়া যায়। তাহলে বিভিন্ন লেখমালা থেকে আদি মধ্যকালীন নগরগুলির খোঁজ খবর কিন্তু পাওয়া যায়। পুরাতাত্ত্বিক নিদর্শনের সাহায্যে অধ্যাপক বজলুদ্দৌলা চট্টোপাধ্যায় আদি মধ্যযুগে বেরেলি জেলার ওহিছত্র, এটা একটু আগেই বললাম, উত্তরপ্রদেশের অজন্তি ঘেরা বারাণসীর নিকটস্থ রাজঘাট, বিহারের চিরন, হরিয়ানার হচ্ছে পেহোয়া ইত্যাদি জায়গা প্রভৃতি নগরের উজ্জ্বল অস্তিত্বের কথা কিন্তু তিনি বলেছেন। মোটামুটি ভাবে এই সময় এই নগরগুলি কিন্তু সেখানে পাওয়া যায়। তার মানে কি সেই অর্থে কিন্তু নগরের পুরো একটা ধ্বংস আমরা দেখতে পাই না। এছাড়া দেখা যায় যে সৃষ্টি, স্বার্থবাহ ইত্যাদি যে গোষ্ঠীগুলি ছিল এবং বৈদিক তৈরিক শ্রেণীর লোকেদেরও কিন্তু এখানে এইসব নগরগুলিতে কাদেরকে আমরা দেখতে পাই, সৃষ্টি, স্বার্থবাহ এবং তৈরিক শ্রেণীর লোকেদের কিন্তু সমাগম হয়। নগরের মধ্যে অন্তত দুটি বাণিজ্য কেন্দ্র ছিল। নগরের মধ্যে অন্তত দুটি বাণিজ্য কেন্দ্র ছিল। নগরটি সম্ভবত প্রাকার বেষ্টিত ছিল। তাহলে নগরটি সম্ভবত কি ছিল? প্রাকার বেষ্টিত ছিল, মানে প্রাচীর দেওয়া ছিল। এই কারণে নগরটিকে বলা হতো কোট্ট বা কেল্লা বলে বর্ণিত হয়। প্রতিহার রাজগণ নিযুক্ত কোট্টপাল এই দুর্গে। তাহলে এটা প্রতিহার রাজাদের সময় কিন্তু আমরা এই নগরের অস্তিত্ব দেখতে পাই। এই নগরগুলি কিন্তু প্রশাসনিক এবং সামরিক দিক থেকে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ছিল। এই নগরগুলির মধ্যে কিসের আমরা দেখতে পাই? এই নগরগুলির মধ্যে সাধারণত যেটা আমরা পৃথক তুলনায় শিয়ালিনী, তসনাপুর ও সোফাদি অধিকার সমৃদ্ধ পরিণত ছিল বলে বজলুদ্দৌলা চট্টোপাধ্যায় মনে করেন। অধ্যাপক বজলুদ্দৌলা চট্টোপাধ্যায় হাজার খ্রিস্টাব্দের আগে মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে কালচুরি রাজ্যে নগরায়নের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আচ্ছা, বিলহরি শহরে কৃষিজ সামগ্রী থেকে পশ্চাৎভূমিতে কৃষিজ পণ্য এই শহরে কিন্তু আমদানি করা হতো। মোটামুটি ভাবে দাক্ষিণাত্যে আমরা দেখতে পাচ্ছি যে শুধু যে উত্তর ভারতে হচ্ছে তা না, দক্ষিণ ভারতে কিন্তু আস্তে আস্তে নগরায়নের একটা বিকাশ ঘটছে। বিভিন্ন শহর থেকে বিভিন্ন ভাবে কিন্তু সেখানে বাণিজ্য হচ্ছে। দাক্ষিণাত্যে এবং কৃষির প্রসার, বাণিজ্যের উন্নতি এবং কৃষিজ পণ্যের লেনদেন কিন্তু সম্ভবত নগরায়নকে ত্বরান্বিত করেছিল। 1204 খ্রিস্টাব্দে কর্ণাটকে বেলগাঁও বা প্রাচীন বেলগ্রাম থেকে বণিকরা এসে কিন্তু সমবেত হতো। এখানে কৃষিজাত পণ্যের কিন্তু একটা বাণিজ্য হতো। বেলগাঁও ছিল সমৃদ্ধ এবং ব্যস্ত নগর। চম্পকলক্ষ্মী বিখ্যাত যিনি ঐতিহাসিক, তার লেখা থেকে আমরা জানতে পারি যে দক্ষিণ ভারতের চোল রাজ্যে কুরুম্বুবাগরের নামে এক নতুন শহরের উত্থান এবং বিকাশের কিন্তু আমরা পালারাই নামে এক যুগ্ম শহরের উত্থান এবং বিকাশের কথা কিন্তু আমরা জানতে পারি। চম্পকলক্ষ্মী গবেষণা থেকে এটা আমরা জানতে পারি যে পার্শ্ববর্তী অঞ্চল থেকে খাদ্যের যোগান আসতো, কৃষিজ পণ্য এবং স্থানীয় উৎপন্ন দ্রব্য এবং বিলাস দ্রব্যের কিন্তু লেনদেন হতো। স্থানীয় সম্ভ্রান্ত এবং ক্ষমতাবান গোষ্ঠীর ও মন্দিরের চাহিদা এই তাহলে কি স্থানীয় সম্ভ্রান্ত ও ক্ষমতাবান গোষ্ঠীর ও মন্দিরের চাহিদা কিন্তু এই শহর মেটাতো। শহরটি বাণিজ্য গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় বাইরে থেকে অনেক বণিক ও কারিগর এখানে এসে স্থায়ীভাবে বসতি করে। তাহলে
শহরটির বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় বাইরে থেকে অনেক বণিক এবং কারিগর কিন্তু এখানে এসে স্থায়ীভাবে বসতি করে। মন্দির কর্তৃপক্ষ কিন্তু এদের উৎসাহ দিত। দক্ষিণ ভারতেও বেশ কিছু শহর স্থানীয় গুরুত্বপূর্ণ মন্দিরের মদতে এবং মন্দিরের আওতায় কিন্তু বিকাশ হচ্ছিল। আমরা সাধারণত দক্ষিণ ভারতে দেখতে পাই যে ম্যাক্সিমামই হচ্ছে মন্দির নগরী যেটাকে বলা হয়। হাজার খ্রিস্টাব্দের আগে আমরা দেখতে পেয়েছি উত্তর ও মধ্য ভারতে কিন্তু বেশ কিছু নগর প্রতিষ্ঠা লাভ করেছিল। হাজার খ্রিস্টাব্দের পর থেকে নগরায়নের প্রক্রিয়া কিন্তু দ্রুত গতিতে সর্বভারতীয় ক্ষেত্র নেয়। মানে হাজার খ্রিস্টাব্দের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে নগরায়নের প্রক্রিয়া কিন্তু বেশ অনেকটাই সর্বভারতীয় দ্রুত গতিতে সর্বভারতীয় ক্ষেত্রে সে ত্বরান্বিত হয়। ডক্টর বজলুল্লাহ চট্টোপাধ্যায় আদি মধ্যযুগের নগরগুলিকে তৃতীয় পর্বে নগরায়নের অন্তর্গত বলে মনে করেন। এই ডক্টর বজলুল্লাহ চট্টোপাধ্যায় কি আদি মধ্যযুগের নগরগুলিকে তৃতীয় পর্বের নগরায়ন বলে মনে করেন। ভারতে দ্বিতীয় পর্বে নগরায়নের মূল কেন্দ্র ছিল মধ্য গাঙ্গেয় উপত্যকা। তাহলে ভারতে দ্বিতীয় পর্বে নগরায়নের মূল কেন্দ্র ছিল হচ্ছে মধ্য গাঙ্গেয় উপত্যকা এবং ওই অঞ্চল থেকে ধীরে ধীরে নগরায়ন সমগ্র ভারতে প্রসারিত হয়। তাহলে ওই অঞ্চল থেকে ধীরে ধীরে নগরায়ন কিন্তু সমগ্র ভারতে প্রসারিত হয়। কিছু কিন্তু আদি মধ্যযুগের তৃতীয় পর্বে নগরায়নের কোনো মূল কেন্দ্র নেই। তাহলে কিন্তু আদি মধ্যযুগের তৃতীয় পর্বে নগরায়নে কিন্তু কোনো সেই অর্থে মূল কেন্দ্র ছিল না। তৃতীয় পর্বে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে দ্বিতীয় পর্বে নগরায়নের মূল কেন্দ্র ছিল হচ্ছে যেটা আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ধরেছি মধ্য গাঙ্গেয় উপত্যকা এবং ওই অঞ্চল থেকে ধীরে ধীরে নগরায়ন সমগ্র ভারতে কিন্তু প্রসারিত হয়েছিল। কিন্তু আদি মধ্যযুগের তৃতীয় পর্বে নগরায়নে কিন্তু কোনো মূল কেন্দ্র নেই। তৃতীয় পর্বে নগরগুলি বেশিরভাগই আঞ্চলিক পরিমণ্ডলে সীমাবদ্ধ ছিল। তাহলে তৃতীয় পর্বের নগরগুলি কি ছিল, বেশিরভাগই আঞ্চলিক পরিমণ্ডলে সীমাবদ্ধ ছিল এবং স্থানীয় বাণিজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল এবং স্থানীয় বাণিজ্যের সঙ্গে সেগুলো কি ছিল, ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। স্থানীয় শক্তির বিকাশ এবং স্থানীয় ক্ষমতাধর গোষ্ঠীর উত্থান বিভিন্ন অঞ্চলে কিন্তু নগর গড়ে তুলতে সহায়ক হয়। স্থানীয় শক্তির বিকাশ এবং স্থানীয় ক্ষমতাধর গোষ্ঠীর উত্থান বিভিন্ন অঞ্চলে নগর গড়ে তুলতে সহায়ক হয়। তাহলে স্থানীয় শক্তির বিকাশ এবং স্থানীয় ক্ষমতাধর গোষ্ঠীর তাহলে স্থানীয় শক্তি এবং স্থানীয় যে গোষ্ঠীর যে বিকাশ সেগুলো কিন্তু বিভিন্ন অঞ্চলে নগর গড়ে তুলতে সহায়ক হয়। দ্বিতীয় পর্বে নগরগুলি যেমন অধিকাংশ বৃহদায়তন শক্তি কেন্দ্র ছিল, সে তুলনায় কিন্তু আদি মধ্যযুগের নগর বেশিরভাগ ক্ষেত্রে নানা স্তরে নানা প্রকারের স্থানীয় শক্তি কেন্দ্র হিসাবে বিকশিত হয়েছিল। তাহলে দ্বিতীয় পর্বে নগরগুলি যেমন অধিকাংশে বৃহদায়তন এবং শক্তির কেন্দ্র ছিল, সে তুলনায় কিন্তু আদি মধ্যযুগের নগরগুলি বেশিরভাগ ক্ষেত্রে নানা স্তরে এবং নানা প্রকারের স্থানীয় শক্তি কেন্দ্র হিসাবে বিকশিত হয়েছিল। পরবর্তী ইস্যু আমরা দেখতে পাই যে মুদ্রা ব্যবস্থা এছাড়া তাহলে মোটামুটি ভাবে আমরা দেখলাম যে কিভাবে আদি মধ্যযুগে নগরায়ন হয়েছিল এবং সেটা কিভাবে বিকাশ লাভ করেছে। আদি মধ্যযুগ না, হরপ্পা সভ্যতা থেকে নগরায়নের সূচনা হয়েছিল, সেখান থেকে কিভাবে দ্বিতীয় নগরায়ন এবং কিভাবে তৃতীয় নগরায়ন হলো এবং সেটা সার্বিক অবক্ষয় হয়েছিল এবং সে অবক্ষয়ের পর থেকে আবার সেটা নতুন করে আবার নগর হিসাবে গড়ে উঠেছিল এবং সেগুলো স্থানীয় শক্তি কেন্দ্র হিসাবে কিন্তু বিকশিত হয়েছিল। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সোজা বৈদেশিক বাণিজ্য। তার মানে কি বৈদেশিক বাণিজ্য, কারণ আমাদের এখানে আছে যে মেরিটাইম এবং ট্রেড রুট সেটা কিভাবে হয়েছিল। আর মোটামুটি ভাবে মুদ্রা তো আমি জানি যে আমরা জানি যে সেটা বাণিজ্যের সময় আমাদের নানান কাজে লাগে। এবার এই মুদ্রা ব্যবস্থা সম্পর্কেও যদি আমরা সংক্ষেপে একটুখানি বলে দিই, তার মানে দেখা যাবে যে সেখানে কিরকম মুদ্রা ছিল বা
কি ছিল ইত্যাদি। তাহলে মুদ্রা ব্যবস্থা আমরা কি দেখি, রামচরণ শর্মা এবং তার অনুগামীরা মনে করেছিলেন যে 600 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় বাণিজ্যের অবক্ষয়ের জন্য মুদ্রা ব্যবস্থা কমেছিল, কিন্তু পুরোপুরি যে সেটা হ্রাস পেয়েছিল তা কিন্তু নয়। এই সময়কাল ছিল তাদের মতে সামন্ত প্রথার কিন্তু সক্রিয় যুগ। কারণ আমরা যদি ওই সময়টা ধরি তাহলে দেখব ওই সময় কিন্তু সামন্ত প্রথা একদম তুঙ্গে, তার মানে সামন্ত প্রথা একদম মানে যথেষ্ট পরিমাণে সে কখনো বজায় ছিল। এই সময় হচ্ছে সামন্ত প্রথার একদম সক্রিয় যুগ। সাধারণত 1000 খ্রিস্টাব্দের পর থেকে কিন্তু দ্রুত বাণিজ্যিক সম্প্রসারণ ঘটেছিল। তবে অনেক ঐতিহাসিক কিন্তু এই তত্ত্ব তারা মানতে পারেননি। তাদের মতে যে দক্ষিণ পূর্ব বাংলাদেশের ময়নামতি অঞ্চল উৎখননের ফলে যে আদি মধ্যযুগে যে রৌপ্য মুদ্রা যেটা দেখা যায়, তার গবেষণা দেখা যায় রৌপ্য মুদ্রার গুরুত্ব প্রমাণ করেছেন। তার মানে সোনার খাদের পরিমাণ বেড়ে গিয়েছিল, তার জায়গায় কি ছিল রৌপ্য মুদ্রা সূচনা দেখা যায়। যাই হোক না কেন, মুদ্রা ব্যবস্থা তো হচ্ছে ব্যবসা বাণিজ্যের একটা অংশ। তাহলে মুদ্রা যদি ব্যবসা বাণিজ্যের একটা অংশ হয়, তাহলে আমরা কি দেখতে, তাহলে পুরোপুরি যে অবক্ষয় হয়েছিল তা কিন্তু নয়। মোটামুটি ভাবে সেটাকে আমরা যদি বলি, মুদ্রা ছিল এবং সেই মুদ্রার মুদ্রা ব্যবস্থা ছিল এবং সেই মুদ্রা ব্যবস্থার সঙ্গে আমরা যেটা সেই মুদ্রা দিয়ে ব্যবসা বাণিজ্য সবই হতো, ইত্যাদি হতো। বৈদেশিক বাণিজ্য, তাহলে আমরা এবার সোজা চলে যাব হচ্ছে বৈদেশিক বাণিজ্যে। আদি মধ্যযুগে বৈদেশিক বাণিজ্য আলোচনা করতে গিয়ে রামচরণ শর্মা, BNS যাদব, দ্বিজেন্দ্র নারায়ণ ঝা, বতীন্দ্রনাথ নন্দী প্রমুখ ঐতিহাসিক তারা কিন্তু বলেছিলেন যে খ্রিস্টীয় 3য় শতকের পর রোম ভারত রাজ্য, তাহলে কি রোম ভারত বাণিজ্যের সংকোচনে কিন্তু সামন্ত প্রথার উদ্ভবের পথ প্রশস্ত করেন। তাহলে খ্রিস্টীয় 3য় শতকের পর রোম ভারত বাণিজ্যের সংকোচনে কিন্তু সামন্ত প্রথার উদ্ভবের পথ প্রশস্ত করেছিল এবং একাদশ শতকের আগে ভারতের আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু আর কোনো বিশেষ অনুমতি দেওয়া হয়নি। তাহলে আমরা কি দেখতে পাই যে খ্রিস্টীয় 3য় শতকের পর রোম ভারত বাণিজ্যের সংকোচনে সামন্ত প্রথার উদ্ভবের পথ প্রশস্ত করে দিয়েছিল এবং একাদশ শতকের আগে ভারতে আন্তর্জাতিক বাণিজ্যে আর বিশেষ কোনো ভূমিকা নেয়নি। তবে পরবর্তীকালে আমরা দেখতে পাই যে 7ম শতকের সময়কালে বিভিন্ন ঐতিহাসিকের এই কথা অনেকে মেনে নেননি। বরিদুলাল চট্টোপাধ্যায়, অনবী চক্রবর্তী, কীর্তি নারায়ণ চৌধুরী প্রমুখ লেখমালা থেকে আমরা যেটা জানতে পারি যে পর্যটকদের বিবরণী, মুদ্রা ইত্যাদির ভিত্তিতে বলা যায় যে 7ম শতকের পরবর্তীকালে কিন্তু ভারতের বৈদেশিক বাণিজ্যের গতি অব্যাহত ছিল। এতে একথা অস্বীকার করা কঠিন হবে যে খ্রিস্টীয় 4র্থ থেকে 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত ভারতের সঙ্গে পশ্চিম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে বাণিজ্য চলত তার পরিমাণ ও গুরুত্ব রোম ভারত বাণিজ্যের সঙ্গে তুলনীয় নয়। তাহলে আমরা কি দেখি, খ্রিস্টীয় 4র্থ থেকে 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত ভারতের সঙ্গে পশ্চিম ও দক্ষিণ এশিয়ার যে বাণিজ্য চলত তার পরিমাণ ও গুরুত্ব রোম ভারত বাণিজ্যের সঙ্গে কিন্তু তুলনীয় নয়। কিন্তু খ্রিস্টীয় 7ম শতকে এশিয়ার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা অচিরে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মোড় ফিরিয়ে দেয়। তাহলে কি দেখতে পাচ্ছি, খ্রিস্টীয় শতকে এশিয়ার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা অচিরে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু মোড় ফিরিয়ে দেয়। এর প্রভাব ভারত মহাসাগরের বাণিজ্যে বিশেষভাবে কিন্তু তীব্র হয়। তাহলে এর প্রভাব কিন্তু ভারত মহাসাগরের বাণিজ্যে বিশেষভাবে তীব্র হয়। এই ঘটনা হলো ইসলাম ধর্মের প্রবর্তন ও তার অতি দ্রুত প্রসার। তাহলে ইসলাম ধর্মের প্রবর্তন এবং তার অতি দ্রুত প্রসার। ইসলাম শুধু নতুন ধর্মমতই প্রচার করেনি, জীবনযাত্রায় নতুন উপাদান নিয়ে এসেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যের সঙ্গে কিন্তু ধর্মেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে সেরকম, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বাণিজ্যের সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি যে খ্রিস্ট 4র্থ থেকে 7ম শতক পর্যন্ত যেটা আমরা 4র্থ থেকে 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত ভারতের সঙ্গে পশ্চিম ও দক্ষিণ পূর্ব এশিয়ার যে বাণিজ্য চলত তার পরিমাণ এবং গুরুত্ব
রোম ভারত বাণিজ্যের সঙ্গে কিন্তু তুলনীয় নয়, কিন্তু খ্রিস্টীয় সপ্তম শতকে এশিয়ার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা কিন্তু অচিরে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মোড় ফিরিয়ে দিয়েছিল। এর প্রভাব ভারত মহাসাগরের বাণিজ্যে কিন্তু বিশেষভাবে তীব্র হয়েছিল। এই ঘটনা হলো ইসলাম ধর্মের প্রবর্তন এবং তার অতি দ্রুত প্রসার। তাহলে এই ঘটনা কি হলো? ইসলাম ধর্মের প্রবর্তন এবং তার অতি দ্রুত প্রসার। ইসলাম শুধু নতুন ধর্মমত প্রচার করেনি, জীবনযাত্রায় নতুন উপাদান কিন্তু নিয়ে এসেছিল। তাহলে ইসলাম ধর্ম শুধু যে ধর্মমত প্রচার করেছিল তা নয়, সেই সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্যের কিন্তু একটা নতুন উপাদান নিয়ে এসেছিল। ইসলামের শাসনাধীন অঞ্চলে নগর ও ব্যবসা বাণিজ্যে কিন্তু গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। তাহলে ইসলামের শাসনাধীন অঞ্চলে নগর এবং ব্যবসা বাণিজ্যের গুরুত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছিল। ইসলাম ধর্মাবলীর বাণিজ্যে বিশেষত সমুদ্র বাণিজ্যের প্রতি আকৃষ্ট হয়। তাহলে ইসলাম শুধু নতুন ধর্মমতই প্রচার করেননি, জীবনযাত্রায় নতুন উপাদান তারা নিয়ে এসেছিল। ইসলামের শাসনাধীন অঞ্চলে নগর এবং ব্যবসা বাণিজ্যে কিন্তু গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। ইসলাম ধর্মাবলম্বীরা বাণিজ্যে বিশেষত সমুদ্র বাণিজ্যের প্রতি কিন্তু তারা আকৃষ্ট হয়েছিল। এশিয়ার সমুদ্রের দক্ষিণে আমরা জানি আরবদের কিন্তু গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। এবং ভারত মহাসাগরে আরবদের অবদান, ভারত মহাসাগরে আমরা কি দেখতে পাচ্ছি যে আরবদের অবদান কিন্তু ভারতের বহির্বাণিজ্যকে, তাহলে ভারত মহাসাগরে আরবদের অবদান ভারতের বহির্বাণিজ্যকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত, তাহলে বিশেষভাবে কিন্তু সেটা প্রভাবিত করেছিল। জর্জ হিরানি ভারত মহাসাগরে বণিকদের কার্যকলাপের উপরে কিন্তু গবেষণা করেছে। তার গবেষণা থেকে আরবরা যে সমুদ্র পথে এবং সমুদ্র যাত্রার আরব সমুদ্র বাণিজ্য এবং সমুদ্র যাত্রার তথ্যনিষ্ঠ এবং বিশ্লেষণধর্মী কিন্তু সমুদ্র যাত্রা এবং তথ্যনিষ্ঠ বিশ্লেষণধর্মী কিন্তু পরিচয় পাওয়া যায়। আরব বণিকরা কিন্তু ষষ্ঠ শতকে সমুদ্র বাণিজ্যে অংশ নিয়ে ভারত মহাসাগর পাড়ি দিয়ে মালাক্কা ছুঁয়েছিল। তাহলে আরব বণিকরা কি করেছিল? ষষ্ঠ শতকে সমুদ্র বাণিজ্যে অংশ নিয়ে ভারত মহাসাগর পাড়ি দিয়ে মালাক্কা ছুঁয়ে চীন পর্যন্ত কিন্তু তারা চলে যায়। তাহলে বহির্বাণিজ্য শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ছিল তা কিন্তু না, চীনের সঙ্গে কিন্তু আমাদের বহির্বাণিজ্য ছিল। চৈনিক বিবরণীতে পৌঁছ এবং তাসি নামে জাহাজে কিন্তু উল্লেখ আছে। তাহলে চৈনিক বিবরণীতে আমরা কি দেখতে পাই? পৌঁছ এবং তাসি নামক জাহাজে কিন্তু উল্লেখ আছে। ঘোরানির মধ্যে যথাক্রমে পার্সি এবং আরব জাহাজ বোঝাতে এই দুটি শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে। ভারতের উপকূলে বন্দরগুলিতে আরবদের বাণিজ্য ঘাঁটি ছিল। তাহলে কি দেখতে পাচ্ছি যে ভারতের উপকূলে বন্দরগুলিতে আরবদের কিন্তু বাণিজ্য ঘাঁটি ছিল। আরব সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দীর্ঘ সমুদ্র যাত্রায় ভারতের উপকূলে বন্দরগুলিতে বিদেশি জাহাজের গমনাগমন কিন্তু অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তাহলে আমরা দেখতে কি পাচ্ছি যে ভারত উপকূলের বন্দরগুলিতে আরবদের একটা নিজস্ব জাহাজ ঘাঁটি ছিল, বাণিজ্য ঘাঁটি ছিল, এবং আরবরা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দীর্ঘ সমুদ্র যাত্রায় ভারতের উপকূলে বন্দরগুলিতে জাহাজের গমনাগমন কিন্তু অত্যন্ত স্বাভাবিক ঘটনাই ছিল। কারণ বাষ্পীয় সমুদ্রযান আবিষ্কার কিন্তু ও নাবিকদের বাষ্পীয় সমুদ্রযান আবিষ্কারের আরবদের নাবিকদের মৌসুমী বায়ুর উপর নির্ভর করে কিন্তু করতে হতো। তার মানে সেই সময় কিন্তু এই যে সামুদ্রিক বাণিজ্যে কিন্তু মৌসুমী বায়ুর যে একটা প্রভাব সেটা কিন্তু ছিল। পশ্চিম এশিয়ার বন্দরগুলি থেকে জাহাজ রওনা হলে ভারতের পশ্চিম উপকূলে জাহাজগুলি প্রায় অসম্ভব কিন্তু ছিল। তারপর জাহাজগুলি চীন পর্যন্ত দীর্ঘ প্রায় তাই পশ্চিম এশিয়া বন্দরগুলি থেকে যে জাহাজগুলি রওনা হলে ভারতের পশ্চিম উপকূলে জাহাজগুলির পক্ষে আসা প্রায় অবশ্যম্ভাবী ছিল এবং সেটা অনেক দূর কিন্তু চীন পর্যন্ত তার বিস্তৃতি ছিল।
তাহলে মানে মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে বহির্বাণিজ্য শুধুমাত্র এইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, চীন পর্যন্ত কিন্তু আমাদের এই বহির্বাণিজ্য অনেকটাই ছিল। এছাড়া খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর পর থেকে জাহাজ কিন্তু জাহাজ চলতে শুরু করলে কিন্তু একটা তাৎপর্যময় পরিবর্তন আসে। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর আগে একটি জাহাজ পশ্চিম এশিয়া থেকে চীন দেশে খারফু বা ক্যান্টন পর্যন্ত কিন্তু চলাচল করত। কিন্তু অষ্টম শতক থেকে এই বাণিজ্যিক সীমানার মধ্যে একাধিক জাহাজের সাথে যাতায়াত কিন্তু চলতে থাকে, অর্থাৎ জাহাজগুলি অধিক সংখ্যায় কিন্তু কাজে লাগানো হতো। তাহলে আমরা কি দেখবো, জাহাজগুলি কিন্তু অধিক সংখ্যায় যথেষ্ট পরিমাণে সেগুলি কাজে লাগানো হতো। কিন্তু আগের আমলের মতো তারা অত দীর্ঘপথ কিন্তু তারা পাড়ি দিত না। তাহলে জাহাজগুলি অনেকটাই কিন্তু দীর্ঘপথ পাড়ি দিত না এবং জাহাজগুলি কাজে লাগানো হতো। আস্তে আস্তে কিন্তু বিজ্ঞানের দিক থেকে উন্নত হতে থাকে, তখন কিন্তু এতটা পথ জাহাজকে আর পাড়ি দিতে হতো না। এই অবস্থায় আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলে কিন্তু তারা কালিকট বন্দর থেকে বা কালিকট বন্দরে কিন্তু জাহাজ নোঙর করত। মৌসুমী বায়ুর সাহায্য নিয়ে পারস্য উপসাগরীয় মৌসুমী বায়ুর সাহায্যে, মৌসুমী বায়ুর কিন্তু একটা খুব প্রভাব ছিল বৈদেশিক বাণিজ্যে উপরে। মানে এই মৌসুমী বায়ুর উপর নির্ভর করে কিন্তু জাহাজগুলি রওনা দিতে এবং এই কোন দিকে কিভাবে বায়ু প্রবাহিত হবে বা কোথায় গেলে বিপদের সম্ভাবনা আছে, তাই মৌসুমী বায়ু কিন্তু বৈদেশিক বাণিজ্যকে অনেকটাই নিয়ন্ত্রণ করত। মৌসুমী বায়ুর সাহায্য নিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ভারতের পশ্চিম উপকূলে পৌঁছানো সহজ এবং কম সময় সাপেক্ষ ছিল। এই ব্যবস্থা অষ্টম শতক থেকে দৃঢ়ভাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়। তাহলে এই ব্যবস্থা কি হলো, অষ্টম শতক থেকে কিন্তু দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। পারস্য উপসাগরীয় বন্দর মাস্কাট থেকে জাহাজ 1 মাসের মধ্যে মালাবারে বন্দরে কিন্তু পৌঁছে যেত। এইভাবে তাহলে বিভিন্ন ভাবে জাহাজ কোন দিক থেকে এদিক থেকে ওদিক, মানে তারা কিন্তু আস্তে আস্তে একটা যাত্রা পথ তারা কিন্তু অনুসরণ করতে শুরু করেছিল। চীনা জাহাজ ভারতীয় বন্দর কালিকট ও কুইলানে কিন্তু বেশি আসতো না। আরব জাহাজ থেকে পণ্য নামিয়ে তা চীন জাহাজে ওঠানো হতো। তাহলে আরব জাহাজ থেকে পণ্য নামিয়ে তা চীন জাহাজে ওঠানো হতো। অর্থাৎ ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলি পশ্চিম এশিয়া এবং পূর্ব এশিয়া বাণিজ্য বিনিময় কেন্দ্র হয়ে উঠেছিল। তাহলে ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলি পশ্চিম এশিয়া এবং পূর্ব এশিয়ার বাণিজ্য বিনিময় কেন্দ্র হয়ে উঠেছিল। আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে ভারত কিন্তু মধ্যস্থের ভূমিকা দিলে, আন্তর্জাতিক সমুদ্রের বাণিজ্যে ভারত কিন্তু মধ্যস্থের ভূমিকা নিয়েছিল। এর ফলে ভারতের বৈদেশিক বাণিজ্য কিন্তু এই যুগে বৃদ্ধি পেয়েছিল। কি দেখতে পাচ্ছি, এর ফলে কিন্তু ভারতের বৈদেশিক বাণিজ্য এই যুগে বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও কীর্তিনাচল নির্মাণ করে প্রাক অষ্টম শতাব্দীতে একটি জাহাজে পশ্চিম এশিয়া থেকে চীন পর্যন্ত বাণিজ্য চালাবার নীতি ব্যয়সাধ্য বাণিজ্য সংলগ্ন অলাভজনক ছিল। একাধিক ক্ষুদ্র জাহাজ পাড়ি দেওয়ার নীতিও কিন্তু গৃহীত হয়। এর প্রত্যক্ষ সুবিধা কিন্তু ভারত ভোগ করতে থাকে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে ভারত কিন্তু ভোগ করতে থাকে। গুজরাট, তার মানে কি সবসময় যে বড় বড় জাহাজ আসতো তা কিন্তু না, ছোট ছোট জাহাজে কিন্তু সেই সময় আসতো। গুজরাট, কোঙ্কণ এবং মালাবার উপকূল আন্তর্জাতিক এশিয়া বাণিজ্যের সঙ্গে কিন্তু ভালোভাবে যুক্ত হয়ে পড়েছিল। গুজরাট, কোঙ্কণ ও মালাবার উপকূল আন্তর্জাতিক এশীয় বাণিজ্যের সঙ্গে কিন্তু ভালোভাবে যুক্ত হয়ে পড়েছিল। সমকালীন আরব লেখকদের বর্ণনা থেকে আদি মধ্যযুগে দূরপাল্লার এশীয় বাণিজ্যে পশ্চিম উপকূলে বন্দর দ্বারা আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে মোটামুটি ভাবে আমরা দেখতে পাই যে গুজরাট, কোঙ্কণ, মালাবার উপকূল আন্তর্জাতিক এশিয়া বাণিজ্যের সঙ্গে ভারতের যুক্ত হয়ে পড়েছিল। সমকালীন আরব লেখকদের বর্ণনা থেকেও
আমরা জানতে পারি যে আদি মধ্যযুগে দূরপাল্লার যে এশীয় বাণিজ্যে পশ্চিম উপকূলীয় বন্দরগুলি অংশগ্রহণের তথ্য কিন্তু সমর্থিত হয়। তার মানে আমরা যখনই দেখেছি যে ভারতের পশ্চিম উপকূলীয় বন্দরগুলি কিন্তু সবসময় আহ বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট মানে বেশ গুরুত্বপূর্ণ বন্দর হিসাবেই তারা প্রতিষ্ঠা লাভ করেছিল। সুলেমান আবুজাদ, ইবন খলদ, জন মাসুদি ইত্যাদি এরা এই প্রভৃতি আরব লেখকরা কিন্তু আল মাসুদি আরব লেখকরা অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তীকালীন যে সময়টা ছিল সেই সময় কিন্তু ভারতের অনেকগুলি ব্যস্ত বন্দর এবং বাণিজ্যের অনেকগুলি ব্যস্ত বন্দর এবং বাণিজ্যের উল্লেখ করেছিলেন। এর মধ্যে গুজরাটের ক্যাম্বে ছিল, গুজরাটের ক্যাম্বে, কোঙ্কনে সিনসান, তারপরে হচ্ছে সোপারা, তারপরে হচ্ছে গোয়ার সিঙ্গাপুর এবং মালাবারের কুইলান কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আরব বাণিজ্যের যে প্রধান কেন্দ্র ছিল হচ্ছে বাসরা এবং সিরাত। তাহলে আমরা জানি আরব দেশে হচ্ছে বাসরা হচ্ছে বিখ্যাত বন্দর। তাহলে আরব বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল হচ্ছে বাসরা, সিরা, পারস্য উপসাগরের গুরুত্ব কিন্তু যথেষ্টই ছিল, বেড়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে পারস্য উপসাগরের সিরাপ ছিল আমদানি রপ্তানির একটি কেন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে পারস্য উপসাগরের সিরাপ ছিল হচ্ছে আমদানি রপ্তানির একটি কেন্দ্র। পারস্য উপসাগরের বন্দর থেকে আরব পণ্য বোঝাই জাহাজগুলি গুজরাট ও কোঙ্কনে আসে হাজির হতো। তাহলে কি পারস্য উপসাগরের বন্দর থেকে আরব পণ্য বোঝাই জাহাজগুলি গুজরাট এবং কোঙ্কনে এসে কিন্তু হাজির হতো। রাষ্ট্রকূট আমলের লেখমালা, তাহলে কি হয়েছে, তাহলে কি রাষ্ট্রকূট আমলের লেখমালা এবং আরব বণিকদের রচনা থেকে আদি মধ্যযুগে ভারতে কিন্তু আমরা কি দেখতে পাই, আর আরব তাহলে পেয়েছি। রাষ্ট্রকূট আমলের লেখমালা এবং সেই সঙ্গে আরব বণিকদের রচনা থেকে আদি মধ্যযুগের যে ভারত বাণিজ্য সম্পর্ক আরব ভারত বাণিজ্য সম্পর্কে কিন্তু আমরা জানা যায়। প্রায় সব আরব লেখক কামে কিন্তু প্রশংসা করেছেন। তাহলে প্রায় সমস্ত আরব লেখক কার প্রশংসা করেছে, একটা বন্দরে তার নাম হচ্ছে কামকাম এবং তার যেটাকে আমরা বলি মাকারাম, এই বন্দরে কিন্তু প্রশংসা করেছেন। এটি হলো কোঙ্কণ উপকূলের একটি অঞ্চল। তাহলে এটি হচ্ছে কোঙ্কণ উপকূলের একটি অঞ্চল। আরব লেখকদের বিবরণে এই অঞ্চল বালহারা শাসকদের অধীনে ছিল। তাহলে আরব লেখকদের বিবরণে আমরা কি দেখেছি, এই অঞ্চল বালহারা শাসকদের অধীনে ছিল। বালহার শব্দটি রাষ্ট্রকূট শাসকদের বংশগত উপাধি বল্লভরাজ শব্দের বিকৃতি বলে ধরা হয়। লেখমালা থেকেও জানতে পারি যে কোঙ্কণ উপকূলের যে পথ ধরে কোঙ্কণ উপকূলের উপরে রাষ্ট্রকূটদের কিন্তু আধিপত্য ছিল। আল মাসুদি কোঙ্কণের চোল বন্দরে 10,000 মুসলিম বণিকের কিন্তু উপস্থিতির কথা বলেছিলেন। এদের মধ্যে আমরা জানি সিরাব, বাসরা, এবং ওমান এবং বাগদাদের বণিকেরাও কিন্তু ছিল, এমনকি কয়েকজন বণিকের নাম পর্যন্ত তিনি উল্লেখ করেছেন। তাহলে এই লেখমালাগুলি থেকে কিন্তু আমরা এই ব্যবসা বাণিজ্য সম্পর্কে অনেক কিছু কিন্তু আমরা জানতে পারি। এরপর আমরা যেটা দেখবো যে রাষ্ট্রকূটদের সঙ্গে কিন্তু আরবদেরও কিন্তু, তাহলে আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রকূটরা কিন্তু উভয় আরব এবং রাষ্ট্রকূটরা উভয় কোঙ্কণ বন্দরের কোঙ্কণ অঞ্চলে বাণিজ্যিক গুরুত্ব সম্পর্কে অবহিত ছিলেন। তাহলে রাষ্ট্রকূট এবং আরবরা কিন্তু উভয় কোঙ্কণ অঞ্চলে বাণিজ্যিক গুরুত্ব সম্পর্কে অবহিত ছিলেন এবং এই সমস্ত এলাকার উপরে আধিপত্য প্রতিষ্ঠায় কিন্তু এবং এই সমস্ত এবং এই এলাকার উপরে কিন্তু তারা আধিপত্য প্রতিষ্ঠায় তারা উদ্যোগী হয়েছিল। রাষ্ট্রকূটদের সঙ্গে কিন্তু তাদের ভালোই বাণিজ্যিক আরবদের কিন্তু বাণিজ্যিক সম্পর্ক ছিল। রাষ্ট্রকূটদের পরে কোঙ্কণ অঞ্চলের সঙ্গে কিন্তু আরবরা তাদের লেনদেন বজায় রেখেছিল।
তাহলে রাষ্ট্রযুদ্ধের পরে কোঙ্কণ অঞ্চলের সঙ্গে কিন্তু আরবদের বাণিজ্যিক লেনদেনও বজায় ছিল। শিলহার বংশের এছাড়া দেখা যায় যে আর দশম শতকের মধ্যভাগে মধ্যপ্রাচ্যের কিন্তু রাজনৈতিক পরিবর্তন ভারত সমুদ্র বাণিজ্যে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে। তাহলে কি দশম শতকের মধ্যভাগে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবর্তন ভারতের সমুদ্র বাণিজ্যে কিন্তু কিছু উল্লেখযোগ্য পরিবর্তন। তাহলে দশম শতকের মধ্যভাগে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিবর্তন ভারত সমুদ্র বাণিজ্যে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে। মিশরে ফাতিমিদ সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং সিরাক ও বাসরার কিছুটা অবনতির ফলে ভারত মহাসাগরের উপকূলে কিন্তু সেই গুরুত্ব আস্তে আস্তে কমে আসে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কিছুটা পরিবর্তন আসে। বাণিজ্য কর্মে পারস্য উপত্যকার গুরুত্ব কিন্তু ক্রমশ, তাহলে বাণিজ্য কর্মে কি পারস্য উপত্যকার গুরুত্ব কিন্তু ক্রমশ কমে যেতে থাকে এবং সেখানে আরব সাগরে কিন্তু বাণিজ্য বৃদ্ধি পায়। লোহিত সাগরে যে দুই প্রান্তে দুটো বন্দর ছিল, একটা ছিল আলেকজান্দ্রিয়া এবং এডেন বন্দর, যেটা এখনো আছে। তাহলে লোহিত সাগরের দুই প্রান্তে দুটি বন্দর আলেকজান্দ্রিয়া এবং এডেন বন্দর এশীয় বাণিজ্যে কিন্তু দ্রুত প্রসিদ্ধি লাভ করে। এশীয় বাণিজ্যে কি করেছিল? দ্রুত প্রসিদ্ধি লাভ করেছিল। এছাড়া লোহিত সাগরের বাণিজ্যিক যে গুরুত্ব বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু অন্যতম ফল হলো ভারত মহাসাগরের সমুদ্র বাণিজ্য কিন্তু সেক্ষেত্রে সমুদ্র বাণিজ্য কিন্তু তখন বৃদ্ধি পায় এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাণিজ্যের সঙ্গে একটা সংযোগের সুযোগ পেয়েছিল। এর প্রভাবও কিন্তু ভারতের সমুদ্র বাণিজ্যের পক্ষে কিন্তু অনুকূল হয়ে উঠেছিল। ভারত মহাসাগরের সমুদ্র বাণিজ্য ভূমধ্যসাগরীয় এলাকায় ছড়িয়ে পড়ে। তাহলে ভারত মহাসাগরে সমুদ্র বাণিজ্য কিন্তু ভূমধ্যসাগরীয় এলাকায় ছড়িয়ে পড়েছিল। এই সময় কোঙ্কণের বন্দরগুলির পরিবর্তে মালাবার উপকূলে বন্দরগুলি বাণিজ্যিক গুরুত্ব বেড়েছিল। তাহলে এই সময় কোঙ্কণের বন্দরগুলির পরিবর্তে মালাবার উপকূলে যে বন্দরগুলি তাহলে ভারত মহাসাগরে যে বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধি করলো সেটা কিন্তু ভূমধ্যসাগরীয় এলাকায় ছড়িয়ে পড়েছিল এবং এই সময় কোঙ্কণীয় বন্দরের তুলনায় মালাবারের উপকূলে যে বন্দরগুলি সেগুলি বাণিজ্যিক গুরুত্ব বেড়েছিল, কারণ এডেন থেকে জাহাজগুলি খুব সহজে এবং কম সময়ে কুইলান, কালিকট, পান্ডুরানী, মালাসোর, বার্কু প্রভৃতি বন্দরে পৌঁছাতে পারত। ইবন বতুতা এবং মার্কো পোলো ভারতের বন্দরগুলির যে তালিকা দিয়েছেন তাতে মালাবারের বন্দরের সংখ্যা বেশি ছিল। তাহলে আমরা কি সংখ্যা কিন্তু বেশি ছিল। এডেনের সঙ্গে থানা এবং এডেনের সঙ্গে আমরা কাজ দেখেছি, থানা এবং ক্যাম্বেরও কিন্তু যোগাযোগ যোগাযোগ ছিল। তবে এডেনের সঙ্গে কিন্তু মালাবার অঞ্চলের অধিক বাণিজ্য হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তাহলে এডেনের সঙ্গে থানা এবং ক্যাম্বেরা, তাহলে থানে বন্দর এবং ক্যাম্বেরও কিন্তু যোগাযোগ ছিল। তবে এডেনের সঙ্গে মালাবার অঞ্চলে কিন্তু অধিক বাণিজ্য হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। পারস্য উপসাগরীয় অঞ্চল ছিল ভারতের সঙ্গে, বিশেষত গুজরাটের বন্দরগুলির সঙ্গে কিন্তু নিয়মিত লেনদেন চলে। পারস্য উপসাগরীয় অঞ্চলে কি ছিল? ভারতের সঙ্গে কিন্তু বিশেষত গুজরাটের বন্দরগুলির সঙ্গে কিন্তু নিয়মিত লেনদেন চলত। দ্বাদশ শতকে লেখা একটি বাণিজ্যিক চিঠি থেকে মোটামুটি আমরা প্রমাণ পাওয়া যায়। আদিম মধ্যযুগে ভারতীয় বাণিজ্যের ইতিহাসে চিঠিগুলির গুরুত্ব কিন্তু অপরিসীম ছিল। এডেন এবং আলেকজান্দ্রিয়াতে নানা পণ্যের চাহিদা, দাম ইত্যাদি কিন্তু প্রচুর চিঠি পাওয়া যায়। প্রাচীন যুগে পূর্ব ভারতে তাম্রলিপ্ত কিন্তু খুব, এছাড়া আমরা দেখতে পাই পশ্চিম দিকে মালদ্বীপ এবং পূর্বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া দ্বীপপুঞ্জের সঙ্গে কিন্তু মালাবারের, তাহলে আমরা দেখছি পশ্চিম দিকে মালদ্বীপ এবং পূর্ব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলের সঙ্গে মালাবারে কিন্তু বাণিজ্য ছিল। তাই আরব বাণিজ্যে কিন্তু শ্রীলঙ্কার ভূমিকারও যথাযথ গুরুত্ব আমরা দেখতে পেয়েছি।
প্রাচীন যুগে পূর্ব ভারতে তাম্রলিপ্ত বিখ্যাত বন্দর ছিল। তাম্রলিপ্ত বন্দর যখন তার সমৃদ্ধি এবং গৌরবের শিখরে ছিল, তখন দক্ষিণ পূর্ব এশিয়া ছিল। তবে প্রাচীন যুগে পূর্ব ভারতে কিন্তু তাম্রলিপ্ত বিখ্যাত বন্দর ছিল, এবং তাম্রলিপ্ত বন্দর যখন তার সমৃদ্ধি এবং গৌরবের শিখরে ছিল, তখন দক্ষিণ পূর্ব এশিয়া, সিংহল প্রভৃতি অঞ্চলের সঙ্গে কিন্তু তার বাণিজ্যিক যোগাযোগ ছিল। পরবর্তীকালে কিন্তু তাম্রলিপ্ত বন্দরের গুরুত্ব কমে যায়। খ্রিস্ট অষ্টম শতকের পর থেকে তাম্রলিপ্ত তার গুরুত্ব হারায়। ফলে হয়তো সাময়িকভাবে গাঙ্গ বদ্বীপ অঞ্চল বহির্বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্ব তার হ্রাস পেয়ে যায়, তবে শীঘ্রই বাংলায় কিন্তু তার নতুন বন্দরের উত্থান ঘটে। আরবদের লেখায় আমরা কি দেখতে পেয়েছিলাম? সামন্দর নামে একটা সমৃদ্ধ বন্দরের কথা জানা যায়। এই বন্দর বোধহয় চট্টগ্রামের খুব নিকটবর্তী ছিল। তাহলে মোটামুটি ভাবে এই বন্দর চট্টগ্রামের নিকটবর্তী জায়গায় ছিল। এই সমন্দরে কিন্তু বাণিজ্যিক সমৃদ্ধির কিন্তু একটি বিবরণে আমরা কিন্তু এই বাণিজ্যিক সমৃদ্ধি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে কিভাবে সেটি সমন্দরে কিন্তু উত্থান হলো, এবং একটি বিবরণে, ঐতিহাসিক বিবরণে কিন্তু আমরা এই দেখতে পাই যে দেখা যায় যে এই সমন্দরের বাণিজ্যিক সমৃদ্ধি কিন্তু স্পষ্ট প্রমাণ আছে। এছাড়া আল ইরিসি লিখেছিলেন যে এই সময় এই বন্দরে বাণিজ্য করে আরো বণিকরা কিন্তু লাভবান হতো। তাহলে সমন্দর একদিকে যেমন চট্টগ্রাম তার তামিলনাড়ুতে গুরুত্ব হারালো, তিনি চট্টগ্রামে এই যে সমন্দর বন্দর উল্লেখ পাওয়া গেল, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু লিখেছেন যে এখানে বাণিজ্য করে আরো বণিকরা কিন্তু লাভবান হতো। একই বন্দর ইবন বতুতার লেখাতেও কিন্তু আমরা তাহলে এই একই বন্দর আমরা দেখতে পাই। ইবন বতুতার সুলবান নামে অভিহিত। এই বন্দরের উত্থানের ফলে তাম্রলিপ্তের প্রতিকূল প্রভাব কিন্তু অনেকটাই বোধহয় প্রশমিত হয়েছিল। এই বন্দরের উত্থানের ফলে কি হয়েছিল? তাম্রলিপ্তের প্রতিকূল প্রভাব অনেকটাই বোধহয় কমে গিয়েছিল। আদি মধ্যযুগে বাংলার প্রধান যে বন্দর ছিল সমুন্দর বা শুধু বাংলায় নয়, কামরূপের পণ্য কিন্তু এই বন্দর দিয়ে রপ্তানি হতো। আরব লেখকরা সমন্দরের সঙ্গে উড়িষ্যা এবং কাঞ্জিভরমে বাণিজ্য যোগাযোগের কথা বলেছিলেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আরব লেখকরা সমন্দরের সঙ্গে উড়িষ্যা এবং কাঞ্জিভরমে বাণিজ্য যোগাযোগের কথা বলেছিলেন। সিলান দ্বীপ বা শ্রীলঙ্কা থেকেও কিন্তু সমন্দরের সমুদ্রপথে পৌঁছানোর কথা আরবদের লেখকদের রচনায় পাওয়া যায়। তাহলে সিলান দ্বীপ বা শ্রীলঙ্কা থেকেও সমন্দরের সমুদ্রপথে পৌঁছানোর কথা কিন্তু আরব লেখকদের রচনায় পাওয়া যায়। আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের পূর্ব উপকূলের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্য চলত। তাহলে আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের পূর্ব উপকূলের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে কিন্তু বাণিজ্য চলত। পল্লব বংশের রাজাদের সময় কাঞ্চিপুরমের বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কিন্তু ঘাঁটি হয়ে উঠেছিল। চোল আমলে করমণ্ডল উপকূল দক্ষিণ পূর্ব এশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বিখ্যাত হয়ে উঠেছিল। তাহলে একদিকে দেখতে পাচ্ছি আমরা করমণ্ডল উপকূল, আর অপরদিকে দেখতে পাচ্ছি কাঞ্চিপুরম। এই দুটো কিন্তু ক্রমশ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গিয়েছিল। সামুদ্রিক কার্যকলাপে চোল রাজারা কৃতিত্ব দেখিয়েছিলেন। সামুদ্রিক কার্যকলাপে কি চোল রাজারা কৃতিত্ব দেখিয়েছিলেন? চোলদের সামুদ্রিক অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে ব্যবসা বাণিজ্য। খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সমুদ্র বাণিজ্যে চোল রাজাদের অংশগ্রহণ কিন্তু নানা সূত্রে সমর্থিত হয়। তাহলে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত চোল সাম্রাজ্য সমুদ্র বাণিজ্যে চোল রাজাদের অংশগ্রহণ কিন্তু নানা সূত্রে সমর্থিত হয়। রাজা চোলের রাজত্বকালে তাহলে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সমুদ্র বাণিজ্যে চোল রাজাদের অংশগ্রহণ কিন্তু নানা সূত্রে সমর্থিত হয়। রাজরাজ চোলের রাজত্বকালে মামাল্লাপুরম ছিল হচ্ছে প্রধান বন্দর। রাজরাজ চোলেদের সময় মামাল্লাপুরম ছিল হচ্ছে প্রধান বন্দর।
দক্ষিণ ভারতের পূর্ব উপকূলে অপর বন্দর নাগাপট্টনম, তাহলে এদিকে দেখতে পাচ্ছি কাঞ্চিপুরম, ওদিকে দেখতে পাচ্ছি করমন্ডল, অপর দিকে হচ্ছে মামল্লাপুরম, এবং তার সঙ্গে কিন্তু দক্ষিণ ভারতের পূর্ব উপকূলে অপর বন্দর নাগাপট্টনমের কিন্তু দ্রুত উত্থান হলে মামল্লাপুরমের গুরুত্ব কিছুটা কমে যায়। কারণ চোলাদের সময় দেখেছি যে সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধশালী ছিল। রমিলা থাপা লিখেছিলেন যে চোল ব্যবসায়ীরা বহির্বাণিজ্যের উপরে বেশি জোর দিত, কারণ সেখান থেকে কিন্তু তাদের অনেকটাই বোধহয় লাভ আসতো। পূর্ব উপকূলে মহাবলীপুরম, কাবেরীপাট্টনম, সালিয়র এবং কোরকাই বন্দর এবং মালাবার উপকূলে কুইলানে বহির্বাণিজ্যে কিন্তু কেন্দ্র ছিল হয়। এছাড়াও আরেকটা বলা হয় যে ফরমোজা দ্বীপের উল্টো দিকে উল্টো দিকে মূল চীন ভূখণ্ডে একটি ভারতীয় বসতিও ছিল। উর্মিলা থাপারের মতে দক্ষিণ ভারত থেকে বস্ত্র, ওষুধ, দামি পাথর, যেটা যেত হচ্ছে মশলা, মশলাটা যেটা যেত বা দক্ষিণ ভারত থেকে কি কি রপ্তানি হতো, বস্ত্র, ওষুধ, দামি পাথর, হাতির দাঁত, শিং, আবলুস কাঠ এবং কর্পূর চীনে রপ্তানি হতো। চীনের সুং বংশের ইতিহাস থেকে কিন্তু জানা যায় যে চোল রাজরাজ চীনে বাণিজ্যিক দৌত্য পাঠিয়েছিলেন, মানে দূত পাঠিয়েছিলেন। দশম শতকের আগে এশিয়ার সমুদ্র বাণিজ্যে চীনের উপস্থিতি কিন্তু তেমন কিন্তু গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু চীনের সুং বংশের আবির্ভাব সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু চীনের ভূমিকাকে যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে প্রতিষ্ঠিত করেছিল। এই অবস্থায় চীন এবং করমণ্ডল উপকূলের মধ্যে ঘনিষ্ঠতর বাণিজ্য সম্পর্কে গড়ে ওঠা স্বাভাবিক। এই অবস্থায় চীন এবং করমণ্ডল উপকূলের মধ্যে ঘনিষ্ঠতর বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠা কিন্তু স্বাভাবিক। এশীয় বাণিজ্যের দুই প্রান্তে ছিল, তাহলে এশীয় বাণিজ্যের ক্ষেত্রে আমরা কি ছিল, দুই প্রান্তে ছিল আরব, চীন এবং আরবরা, দক্ষিণ ভারত ছিল মধ্যে অন্তর্বর্তী ঘটে। তাহলে এশিয়া বাণিজ্যের দুই প্রান্তে কারা ছিল, চীন এবং আরব, এবং দক্ষিণ ভারত ছিল হচ্ছে এদের একটা মধ্যে অন্তর্বর্তী ঘাঁটি যেটাকে বলা হয়। রাজেন্দ্র চোলের রাজত্বকালে দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের সাথে কিন্তু ভারতের বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছিল। রাজেন্দ্রের রাজত্বকালে আমরা কি দেখতে পেয়েছি, দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছিল। শ্রী বিজয় রাজা সপ্তম বিজয়তুঙ্গ বর্মন নাগাপট্টনমে চূড়ামণি বিহার তৈরি করে দিয়েছিলেন। এই সাংস্কৃতিক যোগাযোগ কিন্তু কার্যত নিয়মিত আর্থিক ও ব্যবসায়িক সংযোগ সূত্র ব্যতি রেখে গড়ে তোলা সম্ভব হয়নি, কারণ বাণিজ্যের হাত ধরেই কিন্তু আমরা দেখেছি সংস্কৃতির একটা উত্থান হয়। দুটি লেখমালাতে আমরা দেখতে পাই শ্রী বিজয় রাজার প্রতিনিধি নাগাপট্টনমের উপস্থিতি কিন্তু স্পষ্ট উল্লেখ আছে। তাদের একজন দক্ষিণ ভারতের একটি মন্দিরে চীনের সোনা দান করেছিলেন। চীনের সামগ্রিক শ্রী বিজয়ের মাধ্যমে করমণ্ডল থেকে আসা বলে, তাহলে চীনের সামগ্রিক শ্রী বিজয়ের মাধ্যমে করমণ্ডলে থেকে আসা অনুমান করা যায় যে চীন করমণ্ডল এলাকায় কিন্তু সমুদ্র বাণিজ্যে শ্রী বিজয়ের মধ্যবর্তী ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। হল যথার্থই মনে করেছিলেন যে নানা উপহার দান করেও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা দ্বারা আর শ্রী বিজয় রাজা আসলে চোলদের সঙ্গে নিয়মিত বাণিজ্য গড়ে তোলার ক্ষেত্র তৈরি করেছিলেন। তাহলে বাণিজ্যের হাত, এই সংস্কৃতির হাত ধরে কিন্তু বাণিজ্যিক ক্ষেত্র কিন্তু গড়ে তোলার একটা প্রচেষ্টা কিন্তু এখানে লক্ষ্য করা গিয়েছিল। কারণ আমরা জানি শিল্পের সঙ্গে যেমন নগরায়ন যুক্ত হয়ে থাকে, তেমনি বাণিজ্যের সঙ্গে সঙ্গে কিন্তু একটা বাণিজ্যিক লেনদেন হতে হতে সেখানে কিন্তু একটা সাংস্কৃতিক যোগাযোগ চলে আসে। তাহলে শ্রী বিজয় রাজা কি করতেন, তিনি নানা রকম উপহার পাঠিয়ে এটাকে কিন্তু তিনি বাণিজ্যিক যোগাযোগ কিন্তু তিনি ক্রমশ গুরুত্বপূর্ণ, মানে বাণিজ্যিক যোগাযোগ কিন্তু তিনি গড়ে তোলার একটা ক্ষেত্র তৈরি করছিলেন। কাম্বোডিয়া অঞ্চলের সঙ্গে কিন্তু চোলদের নিয়মিত যোগাযোগ ছিল। রাজেন্দ্র চোলের পুট্টু তাম্র শাসনে কম্বোড রাজ্যের পাঠানো উপহারের উল্লেখ আছে। কি আমরা কি দেখতে পাচ্ছি, রাজেন্দ্র চোলের পুট্টু তাম্র শাসনে
কম্বোজ রাজের পাঠানো উপহারের উল্লেখ আছে। এই কম্বোজ রাজা প্রথম সূর্য হল মনে করেন যে অর্থনৈতিক কারণে এদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা দরকার ছিল। পরবর্তী চোল রাজারা সমুদ্র বাণিজ্যের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। তাহলে কি পরবর্তী চোল রাজারাও সমুদ্র বাণিজ্যের গুরুত্ব কিন্তু তারা উপলব্ধি করেছিলেন। চোলরাজ প্রথম কুলোতুঙ্গ বাণিজ্য শুল্ক রহিত করে বৈদেশিক বাণিজ্যকে উৎসাহিত করেছিলেন। তাহলে চোলরাজ প্রথম কুলোতুঙ্গ বাণিজ্য শুল্ক রহিত করে বৈদেশিক বাণিজ্যকে কিন্তু উৎসাহিত করেছিলেন। কুলোতুঙ্গ রাজার সাথে কূটনৈতিক সম্পর্ক, কুলোতুঙ্গ কি করলে ব্রহ্মদেশের রাজার সঙ্গে কিন্তু একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। চীন থেকে ব্রহ্মদেশ হয়ে চোল রাজ্যে কিন্তু যাওয়া যেত। তাহলে মনে হয় চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার উদ্দেশ্যে কুলোতুঙ্গ ব্রহ্মদেশের শাসনকালে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন। কুলোতুঙ্গ রাজত্বকালে নাগাপট্টনম ছাড়া আরেকটি বন্দর বিখ্যাত হয়ে ওঠে। এই বন্দর বেশি উপকূলে অবস্থিত। তাহলে এই বন্দর কি বেঙ্গি উপকূলে উপস্থিত বিশাখাপত্তনম, যা বর্তমানে একই নামে পরিচিত। সেই 1068 খ্রিস্টাব্দে একটি লেখতে প্রথম বিশাখাপত্তনমের বন্দরের নাম কিন্তু আমরা জানতে পারি। বিশাখাপত্তনম বন্দরের উল্লেখ ছাড়া বন্দরটির নাম কিন্তু ওই লেখতে উল্লেখ আছে। দ্বিতীয় নামটি হচ্ছে কুলোতুঙ্গ চৌলাপাট্টানাম। চোল সম্রাট কুলোতুঙ্গের নামানুসারে কিন্তু এই বন্দরটি নতুন নামকরণ হয়েছিল। অধ্যাপক রণবীর চক্রবর্তী মনে করেছিলেন যে করমণ্ডল উপকূলস্থিত বন্দরের পরিবর্তে বেঙ্গি উপকূলে বিশাখাপত্তনম বন্দরকে গুরুত্ব দানের পিছনে বাণিজ্যিক উদ্দেশ্য ছিল। কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলের বন্দর বিশাখাপত্তনম থেকে বঙ্গোপসাগরের পূর্ব দিকে পাগান অঞ্চলে যাওয়া খুব সহজ ছিল বলে কুলোতুঙ্গ বন্দরের গুরুত্ব বৃদ্ধি করেন। তাহলে মোটামুটি ভাবে আমরা যে আজকে আলোচনা করলাম সেখান থেকে দেখা গেল যে এই নগরায়নদের যে আমাদের অধ্যায় আলোচনা শুরু হয়েছিল, সেখান থেকে যেখানে আমরা শেষ করলাম সামুদ্রিক বাণিজ্য, সেই সামুদ্রিক বাণিজ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নগরায়ন হচ্ছে নগরের অবক্ষয় হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সামুদ্রিক বাণিজ্য ওঠানামা করছে, এমনকি মুদ্রার ব্যবস্থা ওঠানামা করছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন অবক্ষয় হয়, আবার নতুন করে শহরের উত্থান হয়, নগরের উত্থান হয় ইত্যাদি, এবং এই করতে করতে সামুদ্রিক বাণিজ্য, সামন্ততন্ত্রের বিকাশ এবং সামুদ্রিক বাণিজ্য তার সঙ্গে কিভাবে ওতপ্রোত জড়িত ছিল, সামন্ততন্ত্রের অবক্ষয়ের সঙ্গে সামুদ্রিক বাণিজ্য উত্থান যোগ ছিল। এবং কত খ্রিস্টাব্দে সামন্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে তার কি প্রভাব পড়েছিল। এবং মোটামুটি ভাবে সামুদ্রিক বাণিজ্য আলোচনা করতে গিয়ে দেখা যায় যে কি কি বন্দরের নাম উঠে আসে, এবং দক্ষিণ ভারত ওদিকে চীন, এবং চীনের মধ্যে চীনের সঙ্গে দক্ষিণ ভারতের এবং আরবদের সঙ্গে ভারতের একটা বাণিজ্যিক যোগাযোগ কিভাবে বৃদ্ধি পেয়েছিল। এবং এছাড়াও আমরা দেখতে পাই শ্রীবিজয়, তারপরে তাম্রলিপ্ত, তারপরে সামন্দর, তারপরে নাগাপট্টম, মামল্লাপুরম, তারপর হচ্ছে কুলোতুঙ্গা যে জায়গাটার নাম আমরা দেখতে পাচ্ছি। এই বন্দরগুলো কি করে আস্তে আস্তে বা উত্থান ঘটে, পাগান বন্দর অঞ্চলে যাওয়া ছিল, আচ্ছা এই বন্দরের গুরুত্ব কিভাবে বৃদ্ধি পেয়েছিল। তাহলে সামুদ্রিক বাণিজ্য বলতে যে আমাদের সবসময়, তারপরে তার বাণিজ্যিক লেনদেন কিভাবে হতো ইত্যাদি। তাহলে বাণিজ্যিক লেনদেনটা মুদ্রার মাধ্যমে হতো বা কিসের মাধ্যমে হতো, এবং মুদ্রা কি করে আস্তে আস্তে এই ব্যবস্থায় মুদ্রা ওঠানামা বা রৌপ্য মুদ্রা কত পরিমাণ গুরুত্ব বেড়েছিল, রৌপ্য মুদ্রার প্রচলন কিরকম ছিল ইত্যাদি। তারপরে এই বাণিজ্যের হাত ধরে কি করে সাংস্কৃতিক যোগাযোগ শুরু হয়েছিল, কারণ বাণিজ্যের সঙ্গে আমরা জানি সাংস্কৃতিক যোগাযোগ ওতপ্রোতভাবে জড়িত, এবং রাজারা অনেক সময় বহির্দেশের রাজারা এখানে প্রশস্ত করেছিল।
এছাড়া হচ্ছে আমরা জানি করমণ্ডল উপকূল কিভাবে বাণিজ্যের ক্ষেত্রে সমৃদ্ধ হয়ে উঠেছে, বিখ্যাত হয়ে উঠেছিল। তার সঙ্গে চোলদের আমরা জানি, যে চোল কিন্তু বঙ্গোপসাগরের উপরে একটা তার নিজস্ব আধিপত্য বজায় রেখে দিয়েছিল সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে। এই জন্য অনেক সময় কিন্তু একটা নামে চোল সাম্রাজ্যকে তাকে বলা হতো, অভিহিত করা হতো। দেখতে পাই যে চোল রাজারা কিভাবে সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে তাদের বা বিশেষত বঙ্গোপসাগরের উপরে কিভাবে তাদের আধিপত্য কিন্তু বজায় রেখেছিল। এছাড়াও দেখা যায় মামল্লপুরমের নাম তো আগেই বললাম। বহির্বাণিজ্যে বেশি জোর দিত। চোল চোল এবং চালুক্য, বিশেষত চোল এবং পল্লব, এই সময় আমরা দেখতে পাই যে বহির্বাণিজ্যে অনেক গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম।